এটার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে ফায়সালা করবেন, তার বিচার করবেন। বরং নিরপেক্ষ দৃষ্টিতে সকল মানুষকে সমানভাবে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সকল মানুষ সমান। মানুষের মর্যাদা নির্ধারিত হবে তার যোগ্যতার ভিত্তিতে। আমাদের দুনিয়াতে যোগ্যতা কি? আমাদের দুনিয়াবী যোগ্যতা আমাদের যোগ্যতা, আল্লাহর নিকটে যোগ্যতার মাপকাঠি কি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন আমার কাছে যোগ্যতার মাপকাঠি হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করবেন, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। সে কেমন পারফরমেন্স করেছে দুনিয়াতে তার উপর, তার যোগ্যতার উপরে, সে কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, কোন ভাষায় কথা বলেছে, কোন এলাকা, কোন দেশ, কোন জাতিতে জন্মগ্রহণ করেছে তার উপর ভিত্তি করে। এটি হচ্ছে ইসলামের এমন একটি বিষয়, ইসলামের এমন একটি সার্বজনীনতা, ইসলামের এমন একটি গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম এক কাতারবদ্ধ এবং এক দৃষ্টিতে সাম্যতা এবং মর্যাদার ভিত্তিতে, ভ্রাতৃত্বের ভিত্তিতে দেখা শিখিয়েছে। তো এই আলোচনা এই জন্য করছি যে আমরা যারা আজকে বাংলাদেশে বসবাস করছি এবং বাংলা ভাষায় কথা বলছি এবং বাংলাদেশি জাতীয় পরিচয় গঠন করছি, তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত আজকে জুমার খুতবার আলোচনা থাকবে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় বা যে জাতিকে প্রেরণ করেছেন, এটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং দয়া। এটির ভিত্তিতে আমরা কখনোই ডিসক্রিমিনেশনের শিকার হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে অবশ্যই প্রত্যেক জাতি এবং প্রত্যেক গোত্র তার নিজস্ব জাতি এবং গোত্রের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে ইতিহাসগুলো আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা করতে পারে, জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সে কৃষ্টি এবং কালচার ফলো করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রেরিত হয়েছেন, আরবি ভাষায় কথা বলেছেন। তিনি আরবে ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেননি যা ইসলামের বিরুদ্ধে যায়, একমাত্র ওই সমস্ত কৃষ্টি কালচার পরিবর্তন করেছেন যা ইসলামের বিরুদ্ধে গেছে। আমাদের তিনি পুরো দস্তুর একজন আরবিয়া, আরবি ভাষাভাষী মানুষ এবং কুরাইশ গোত্রের যে চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক সবই তার মধ্যে ছিল। শুধুমাত্র ওই জিনিসগুলো তিনি পরিবর্তন করেছেন যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়। আর এই একটা কারণে মুসলমানেরা পৃথিবীর যে কোনো দেশে যখন গেছে তখন সেই দেশকে অন্যের দেশ মনে করে এবং সেই দেশ থেকে টাকা পাচার করার চিন্তা করে। কিন্তু মুসলমানেরা বাদে আর অন্য কেউ যখন পৃথিবী অ্যাকোয়ার করেছে, তারা চিন্তা করেছে এই দেশ আমার দেশ নয়, এখান থেকে টাকা পাচার করে নিয়ে। ব্রিটিশরা যখন পুরো ভারত অ্যাকোয়ার করেছে, দখল করেছে, তখন তারা এটাকে নিজের দেশ মনে করতে পারে। এখান থেকে কিভাবে ধন সম্পদ চুরি করে দূর দ্বীপ রাষ্ট্র ইংল্যান্ডে নিয়ে যাওয়া যাবে, এটাই ছিল তাদের পরিকল্পনা এবং তাই বাস্তবায়ন করেছে। কিন্তু মুসলমানেরা যখন ভারতে এসেছে তখন মুসলিম শাসকরা তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, লাল কেল্লা বলেন, ফতেপুর সিক্রি বলেন, যা স্থাপত্য, যা ইনভেস্টমেন্ট তা তারা উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান বা আফগানিস্তানে গিয়ে করে। তারা যে দেশে থেকেছে সেই দেশেই ইনভেস্ট করেছে, কেননা সেই দেশকে তারা নিজের দেশ মনে করেছে। মুসলমানেরা যখন স্পেনে গেছে তখন স্পেনের শাসক তার আরব থেকে আসা, উমাইয়া শাসক, মক্কা থেকে যাওয়া। তারা স্পেনের সব সয় সম্পত্তি চুরি করে সৌদি আরবে নিয়ে আসে, মক্কায় নিয়ে আসে, যা তৈরি করেছে আলহামরা তৈরি করো, তারপরে হচ্ছে কর্ডোবা মসজিদ তৈরি করো, ফ্রিজ তৈরি করো, ওই যুগে বিশ্ববিদ্যালয় তৈরি করো, লাইব্রেরি তৈরি করো, সব স্পেনের মাটিতে তৈরি করেছে। তবে মুসলমানদের কাছে জাতি সত্তা ভেদে কোনো ফায়সালা বা কোনো সিদ্ধান্ত নেই। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং সকল জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে থেকে জাতি, এবং তাদের কাছে গিয়ে তাদের সাথে উঠা বসা করে তাদের উন্নয়নের জন্য কাজ করা যাবে, এটি ছিল মুসলমানদের চিন্তা ভাবনা এবং থিওরি। তো আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এই ভূমিকার পর আমাদের তরুণ ছাত্র সমাজ, শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে আমরা যে দেশে বসবাস করছি, যে এরিয়া, যে সীমানায় বসবাস করছি, তার সংক্ষিপ্ত যে হিস্ট্রি, ইতিহাস, যা আমাদের জানা থাকা উচিত। কেননা আমরা এখন হয়তো অনেকে মনে করি যে আমাদের ইতিহাস হয়তো 1971 থেকে শুরু হয়েছে এবং তার পূর্বে হয়তো বাঙালি, বাংলাদেশি জাতিসত্তার কোনো অস্তিত্ব
হয়তো এই পৃথিবীতে ছিল না। এমনভাবে আমরা ইতিহাস পড়ি এবং এমনভাবে আমাদের ইতিহাস পড়ানো হয়। তো আমরা যেই অঞ্চলে বসবাস করছি, যেই দেশে বসবাস করছি, এই দেশের পরিচয়টা এবং এই দেশের স্বাধীনতা এবং মানচিত্রটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং কিসের উপর ভিত্তি করে টিকে আছে, এটা আমাদের জানা থাকা দরকার। ভারত উপমহাদেশে ইসলাম অনেক পূর্বেই এসেছে। এর আবার চেরুমল এবং রাজা পেরুমল তাদের যে তৈরি করা মসজিদ, সেটা দেখলে অনুমান করা যায় যে ভারত উপমহাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইসলাম এসেছে। আর তার পরবর্তীতে তো আমরা মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস জানি, সিন্ধু বিজয়ের ঘটনা। সিন্ধু হচ্ছে বর্তমান পাকিস্তানের একটা প্রদেশ, সিন্ধ প্রদেশ। যেহেতু দেশ একটাই ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশ হিসেবে গণ্য করা হতো, সেহেতু সেখানে ইসলামের রাজকীয় প্রবেশ মানে এই অঞ্চলগুলোতেও ইসলামের প্রবেশ। তবে সরাসরি যদি আমরা এই বাংলার কথা চিন্তা করি, তো এই বাংলাতে চিটাগাঙে ব্যবসায়ীদের মাধ্যমে, যেমন কেরালা যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চল, সেখানেও ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে। ঠিক চিটাগাং যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানেও ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে 1200 খ্রিস্টাব্দের দিকে, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড় আক্রমণ করেন। এবং যেই গৌড় তিনি আক্রমণ করেন, সেই গৌড় মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে ছোট সোনা মসজিদ আছে, এই ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত যে রোড, এই রোডের নাম হচ্ছে গৌড় রোড। এবং এই রোডের দুই পাশে স্বাধীন সুলতানি শাসন আমলের সময়ে অসংখ্য মসজিদ এবং অসংখ্য মাদ্রাসা এখনো টিকে আছে, যা একটা বা দুইটা অংশ, 3-4টা অংশ আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। যেমন ছোট সোনা মসজিদ বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে, দরাজবাড়ি মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে। আর বাংলাদেশের সীমানা ক্রস করে যাওয়ার পর আরো অসংখ্য মসজিদ এবং মাদ্রাসার স্থাপত্য মালদা জেলায় ওই রাস্তার দুই পাশে এখনো অব্যাহত আছে এবং বাকি আছে, টিকে আছে স্থাপনা, যেটা ওই স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানীর প্রমাণ বহন করে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যেই রাজধানী বিজয় করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে এই দিক দিয়ে প্রবেশ করে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন, রংপুর দিনাজপুর হয়ে তিব্বত পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু পাহাড়ি অঞ্চল এবং শীত অঞ্চলে মুসলমানদের যুদ্ধের অনভিজ্ঞতার কারণে তারা তিব্বত বা হিমালয় পরবর্তী অঞ্চলগুলো বিজয় করতে পারে। এখানে যেমন হিমালয় পরবর্তী অঞ্চল বিজয় করতে পারে, ঠিক একই ঘটনা মুসলমানদের সাথে ঘটেছিল স্পেন। স্পেনের সীমান্তের সাথে লাগোয়া হচ্ছে ফ্রান্স, এবং স্পেনের যে অঞ্চলটা আন্দালুস, এই অঞ্চলটা গরম, ঠিক আরবে যেরকম গরম সেরকম গরম। কিন্তু আন্দালুস অতিক্রম করে যত যেতে থাকবেন উত্তরের দিকে, মাদ্রিদ স্পেনের রাজধানী, মাদ্রিদ ক্রস করে ফ্রান্স, তত শীত বাড়তে থাকে। এবং মুসা বিন নুসাইর এবং তার যে বাহিনী ছিল, তারেক বিন জিয়াদ, তারা যুদ্ধাভিযান পরিচালনা করতেই থেকেছিল ফ্রান্স অভিমুখে। কিন্তু যখন প্রচন্ড শীতকালীন এরিয়া চলে আসে, ওটাকে ওই যুদ্ধের নাম দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় মেলাস কুর্ডের যুদ্ধ। তো বরফ এবং শীত অঞ্চলে মুসলমানদের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতার কারণে তারা সেই যুদ্ধ পরাজিত করে এবং ওই স্পেনের সীমানা মুসলমানরা সামনে বাড়াতে পারে। এবং অদ্যবধি পৃথিবীতে শীতকালীন অঞ্চলগুলোতে মুসলমানদের বিজয় নাই, কেননা এখানে যেমন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি হিমালয় পার করতে পারে, ঠিক ওখানেও তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর স্পেনের সীমানা পার করে ফ্রান্সে, ইতালিতে, জার্মানিতে প্রবেশ করতে পারে। একমাত্র উসমানীয় শাসন আমল যাদের উত্থান ছিল উসমানীয় খেলাফত, তারাই একমাত্র ইস্তাম্বুল বা তুরস্ক এবং ইউরোপের কিছু শীত অঞ্চল বিজয় করতে সক্ষম হয়েছে। কসোভো, মেসিডোনিয়া, কিছু ইউরোপের কিছু অংশ, তুরস্ক থেকে শুরু করে কিছু অংশ তারা বিজয় করতে সক্ষম হয়েছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিজয় হয় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে। এবং এই রাষ্ট্রীয় বিজয়ের পরে 2 ভাগে বা 3 ভাগে আমরা এই অঞ্চলের শাসন ক্ষমতাকে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ব্যাপক অংশ ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। এটাকে স্বাধীন বলা হয় এই জন্য যে দিল্লিতেও তখন মুসলমানদের শাসন ব্যবস্থা আছে, বাংলাতেও মুসলমানেরা আছে, কিন্তু বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ নয়, এই জন্য নাম দেওয়া আছে স্বাধীন সুলতানি শাসন আমল।
এবং অল টাইম বাংলার মুসলমান রাজা বাদশাদের সাথে দিল্লির মুসলমান রাজা বাদশাদের যুদ্ধ লেগে। দিল্লির মুসলমান রাজা বাদশা বাংলাকে অ্যাকোয়ার করতে চেয়েছে, তাদের অধীনস্থ করতে চেয়েছে। কিন্তু আজকেও যদি আপনি বাংলাদেশের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য দেখেন, তাহলে আজ থেকে 500-600 বছর আগে কিরকম প্রাকৃতিক রূপ বৈচিত্র্য থাকতে পারে। আজকেও যদি বাংলাদেশের সকল কালভার্ট, ব্রিজ, সেতু সব ভেঙে দেওয়া হয়, নাই মনে করে কোনো কালভার্ট, ব্রিজ, সেতু কিছু নাই, তাহলে বর্ষাকালীন সময়ে বাংলাদেশে চলাচল করা সম্ভব। ইতিহাসের পাতায় লেখা আছে, যেমন শাহ ইলিয়াস, যাকে বাঙালিদের জাতির পিতা হিসেবে ইতিহাসে অভিহিত করা আছে, যিনি প্রথম বাঙালি ভাষাভাষী মানুষজনকে একত্রিত করে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তার বিরুদ্ধে বহু যুদ্ধ করেছে দিল্লির শাসকরা, কিন্তু বাংলার শাসকরা ওয়েট করতো, অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসে। বর্ষাকাল আসলে সব নদী নালা খাল-বিল সব ডুবে যেত, তখন দিল্লির শাসকরা এখান থেকে পালিয়ে যেত। প্রচুর পরিমাণে যোগাযোগ দুর্বলতা এবং অত্যাধিক মশার উপদ্রব। মশার উপদ্রবের কথা ইবনে বাতুতা তার সফরনামার মধ্যে লিখে গেছেন। বাংলাদেশকে তিনি এইভাবে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের মধ্যে এক টুকরো জান্নাত, মানে জাহান্নাম এবং জান্নাত। তো জাহান্নাম কেন? প্রচন্ড ভ্যাবসা গরম এবং প্রচুর পরিমাণে মশা। ইবনে বাতুতা বাংলাদেশে এসেছেন এবং ওই সময় বাংলাদেশের সম্ভবত শাহজালাল রাহিমাহুল্লাহ অথবা তার কোনো প্রতিনিধির সাথে ইবনে বাতুতার দেখা এবং সাক্ষাৎ হয়েছিল, যা তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন। তো এই জন্য ওই সময়টাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসনামল, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের অসংখ্য চিহ্ন এখনো বাংলাদেশে বাকি আছে, ঠিক আছে। যেমন আপনি যদি রাজশাহীর বাঘা মসজিদে যান, তাহলে ওই যে স্বাধীন সুলতানি শাসনামলের একজন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ তার তৈরি করা মসজিদ। নওগাঁয় একটা মসজিদ আছে কুসুম্বা মসজিদ, এটা সুলতান ফিরোজ শাহের ছেলের তৈরি করা মসজিদ। তো ওই স্বাধীন সুলতানি শাসন আমলের অসংখ্য আলামত এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে বাকি আছে। যেহেতু এটা গৌড় রাজধানী ছিল, যেটা আমি আপনাদের পাশে বললাম, সেহেতু তার আশেপাশে এই ধরনের পুরাতন মসজিদ বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি একটা সময় কিছুদিনের জন্য তাদের রাজধানী ছিল সোনারগাঁও, কিন্তু সোনারগাঁও এবং তার আশেপাশে কিছু পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর এই স্বাধীন সুলতানি শাসন আমলের চিরতরে খাতেমা বা নিঃশেষ হয় মোগলদের হাতে। মোগলরাই প্রথম দিল্লির শাসক যারা বাংলাকে নিজের অধীনস্থ করতে সক্ষম। মোগলদের পূর্বে কেউই এত লম্বা সময় বাংলাকে নিজের অধীনস্থ রাখতে পারে। মোগলরাই প্রথম বাংলার রাজধানী গৌড় থেকে এবং সোনারগাঁ থেকে পরিবর্তন করে ঢাকায় করে, যেখানে আজকে বাংলাদেশের লালবাগের কেল্লাওয়ার, আহসানগঞ্জের যে অঞ্চলটুকু আছে নদীর ধারে, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী, এই অংশটুকুতে তারাই প্রথম বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করে, জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীর। এবং ওই মোগল শাসনামলের অধীনস্থ বাংলার একজন বিখ্যাত শাসকের নাম এখনো বাংলাদেশের মানুষের মুখোমুখি ঘুরে বেড়ায়, তিনি হচ্ছেন শায়েস্তা খান, যার সময় প্রচুর পরিমাণে আদল এবং ইনসাফ, ন্যায়পরায়ণতা, অঢেল সম্পদের বিরাজ, দ্রব্যমূল্যের দামে কমতি এবং ঐশ্বর্য এবং ধন সম্পদের ব্যাপকতা সবকিছু বাংলায় লাভ করে। তো সেই শায়েস্তা খান ছিলেন সুবেদার। সুবা হচ্ছে উর্দু শব্দ, যার অর্থ প্রদেশ। সুবেদার মানে প্রদেশের নেতা। এটা একটা প্রদেশ, মোগলদের অধীনস্থ একটা প্রদেশ, যার নেতা হচ্ছে সুবেদার। সুবা হচ্ছে উর্দু শব্দ, প্রদেশ। তো এই দীর্ঘ সময়ে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে যে মুসলমানদের শাসন ব্যবস্থা, তার চিহ্ন শুধু বাংলাদেশে আছে, ভারতেও আছে। আজকেও ভারতের যেখানে পতাকা উড্ডীন করা হয়, সেটা লালকেল্লা, সেটা মুসলমানদের তৈরি করা দিল্লি। এবং পুরা দিল্লিতে মুসলমানদের এরকম অসংখ্য স্থাপনা আছে, শাহী জামে মসজিদ থেকে শুরু করে অসংখ্য স্থাপনা আছে, যা মুসলমানরা এই দেশ একদিন শাসন করেছে এবং এই দেশ থেকে সম্পদ চুরি করেনি, এই দেশ থেকে সম্পদ পাচার করেনি, এই দেশের সম্পদ এই দেশে রেখেছে, এই দেশে ইনভেস্ট করেছে, তার অসংখ্য আলামত আছে। সেটা কুতুব মিনার হোক, সেটা তাজমহল হোক, সেটা ফতেহপুর সিক্রি হোক, দুর্গ হোক, অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং স্থাপনা এখন প্রমাণ বহন করে যে এই অঞ্চলে মুসলমানরা শাসন করত এবং তারা ব্রিটিশদের মতো বিদেশি শাসকের আচরণ করে। কিন্তু তারপরও দুঃখজনক হলো সত্য, যখন আমি আমার স্টুডেন্ট লাইফে ভারতে গেছিলাম, তখন আমি দেখেছি যে ভারতের মধ্যে একটা টেন্ডেন্সি, নতুন প্রজন্মের মধ্যে, যে মুসলিম শাসকদেরকে বহিরাগত আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা এবং ওই সমস্ত মুসলিম শাসকদের বিরুদ্ধে যে সমস্ত হিন্দু
শাসকরা যুদ্ধ করত, তাদেরকে মূল স্বাধীনতাকামী, তাদেরকে নিজের মূল উত্তরসূরি হিসেবে চিত্রায়িত করা, এটা একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু এইটা আমার মাথায় কখনো আসেনি যে এরকম টেন্ডেন্সি একদিন বাংলাদেশে আসে। বাংলাদেশের বই পুস্তকও একদিন লেখা হতে পারে যে ইফতেখারুদ্দিন মওলভী একদিন আক্রমণ করে বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার ধ্বংস করে। এইরকম আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে, দখলকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদেরকে বাংলাদেশের বইয়ের মধ্যে পড়ানো হবে, এটা তখন আমার কল্পনায় ছিল। এটা তখন আমি ভারতে দেখতাম এবং আশ্চর্য হতাম যে কিভাবে এই অঞ্চলের দীর্ঘদিনের শাসকরা তাদের সকল উন্নতি এবং উন্নয়ন এই অঞ্চলের জন্য ব্যয় করল। আর যেখানে ব্রিটিশরা সব সেখান থেকে লুটে নিয়ে গেল, সেখানে তারা ব্রিটিশদেরকে শত্রু না বানিয়ে এই সমস্ত নিরীহ মুসলিম শাসকদের শত্রু বানিয়েছে, বাদশাহ আলমগীরকে শত্রু বানিয়েছে। হ্যাঁ, তাদের কাছে একজন আমার খুব পছন্দের বাদশাহ আকবর, দ্বীন-ই ইলাহী যিনি আবিষ্কার, যিনি প্রচুর পরিমাণে হিন্দু এবং মুসলিমদের কালচারাল মিক্সিং চাইলেন এবং প্রচুর পরিমাণে কালচারাল মিক্সিং এর কারণে মুসলমানদের আকীদায় বিভ্রান্তি চলে এসেছে, মুসলমানরা কবর পূজা শিখেছে, মুসলমানদের বিবাহের সংস্কৃতিতে অসংখ্য কুসংস্কৃতি প্রবেশ করেছে, প্রত্যেক ধাপে ধাপে সামাজিক সংস্কৃতিতে কুসংস্কার প্রবেশ করেছে মুসলিম এবং হিন্দু কালচারাল মিক্সিং এর কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বাংলার একজন শাসক একই কাজ করেছিলেন, আলাউদ্দিন হোসেন শাহ। তিনি শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হয়ে তিনিও চাইতেন এই বাংলায় মুসলমানরা হিন্দু এবং মুসলমানের মধ্যে কালচারাল মিক্সিং প্রতিষ্ঠিত হবে। সম্মানিত অবস্থা, তো এই বাংলায় মুসলমানদেরকে দীর্ঘদিনের স্বাধীন সুলতানের শাসনামল বলি অথবা মোগলদের শাসনামল বলি, এই দীর্ঘ সময়ের মধ্যে দুইটা ট্র্যাজেডি খুব বড়। একটা ট্র্যাজেডি হচ্ছে রাজা গণেশের উত্থান। এবং মুসলমান সম্রাটকে হত্যা করে হিন্দু রাজা গণেশের উত্থান হয় এবং দীর্ঘ 14-15 বছর তিনি অঞ্চলে শাসন পরিচালনা করেন। ইতিহাসের পাতায় ঘাটতে দেখা যায় যে তখন যে পরিমাণ মুসলিম আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থী তাদের উপর যে পরিমাণ অত্যাচার এবং জুলুম হয়েছে, সেটা সহ্য করতে না পেরে পত্র অঞ্চলের একজন আলেমের নাম ছিল কুতুবে আলম। তিনি একটা চিঠি লিখেছিলেন জোধপুরের শাসক ইব্রাহিম শাহর কাছে, যে রাজা গণেশের কবল থেকে বাংলার মুসলমানদের বাঁচাতে। তখন জোধপুরের শাসক ইব্রাহিম শাহর সৈন্য সামন্ত নিয়ে বাংলায় আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন গণেশ স্বেচ্ছায় পদত্যাগ দেয় এবং তার ছেলে যদুকে ইসলাম গ্রহণ করিয়ে জালালউদ্দিন নাম দিয়ে ক্ষমতায় বসে। তো এটা ছিল একটা ট্র্যাজেডি, যখন মুসলমানরা এই অঞ্চলের শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং হিন্দুদের হাতে শাসন ক্ষমতা চলে গেছিল দীর্ঘ 10 থেকে 15 বছরের জন্য। এবং মুসলমানরা সেই সময় একটা ভালো অত্যাচার এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, মসজিদ এবং মাদ্রাসা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তো এই জায়গায় হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তখন আবার মাদ্রাসা মসজিদ কোথায় থেকে আসে? আমরা হয়তো এখন যত মসজিদ দেখছি, যত মাদ্রাসা দেখছি, এগুলোর বয়স 100 বছর, 150 বছর, 200 বছরের বেশি। কিন্তু মুসলমানরা এই দেশে 100, 150, 200 বছর থেকে নাই। আমি যে ইতিহাস বলছি আপনাকে, মুসলমানরা 800 বছর থেকে আছে। ইতিহাস তার সাক্ষী, পুরাতন মসজিদগুলো তার সাক্ষী। তাহলে অত পুরাতন আর মসজিদ নাই কেন? মূলত এই পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ ছিল। মানে গত 400-500 বছরের মুসলমানেরা, শাসকেরা, সাধারণ জনগণ এই পরিমাণ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ করেছে যে পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ। সেটাই ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয়। তখন আর মসজিদ মাদ্রাসার কোনো সম্পত্তি বাকি থাকেনি। এই জন্য ব্রিটিশদের ওই লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের পরে মুসলমানেরা যে মসজিদের জন্য জমি অফ করেছে সেটা আছে, মাদ্রাসার জন্য যে জমি অফ করেছে সেটা আছে, তার আগেরটা নেই। সরকারি ঘরে চলে গেছে, জমিদারি প্রথার মাধ্যমে জমিদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। সম্মানিত অবস্থা, তো আমরা যে ধারাবাহিক ইতিহাস বলছিলাম, এই ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে ট্র্যাজেডি, যেটা আপনারা সবাই জানেন, সেটা যে 1757 সালে 23শে জুলাই ফরাসি আক্রমণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে নবাব সিরাজউদ্দৌলার যে পতন হয়, এই নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে শুধু বাংলায় নয়, বরং পুরো ভারতের মুসলমানদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়, যেটা আর 100 বছর পর ফাইনালাইজেশন, মানে পরিপূর্ণ ফাইনাল হয়। 1757 23শে জুলাই শুরু, আর 1857 যেটা আমরা সিপাহী বিদ্রোহ বলি অথবা সর্বভারতীয় বিপ্লব বলি, তৎকালীন যে নামকা অস্তে হলো মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ছিলেন, তার আদেশে সিপাহী বিদ্রোহ বলি আর সর্বভারতীয় বিপ্লব বলি যেটা সংগঠিত হয়।
এটার পরে ব্রিটিশরা 72 সালে জাফরকে নির্বাসনে দিয়ে দেয় রেঙ্গুন, মায়ানমার, যেখানে তার এখনো কবর আছে, এবং সেখানে তিনি মারা যান। তার মাধ্যমে চিরস্থায়ীভাবে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন শেষ হয়েছে। কিন্তু 1857 আগেই এবং 1757 এই পতনের পরেই মুসলমানদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের চেতনা, দেশ স্বাধীন করার চেতনা কাজ করে। এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পৌত্র আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম। দেহলভী মানে দিল্লির মানুষ, এটা কোনো ডিগ্রি না। দিল্লিকে উর্দুতে বলে দেহলি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মানে দিল্লির অধিবাসী, এই জন্য দেহলভী, উর্দুতে বলে দেহলি। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি প্রথম এই উপমহাদেশকে দারুল কুফর বলে ঘোষণা করেন। এইটা দারুল ইসলাম না, এটা দারুল কুফর। এখন এখানে যুদ্ধ করতে হবে, যারা শাসক ক্ষমতায় যে ব্রিটিশ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ এবং সৈয়দ আহমদ বেরেলভী, যেহেতু দারুল কুফর ঘোষণা দেওয়া হয়ে গেছে, সেহেতু নতুন শাসন ব্যবস্থা কায়েমের জন্য সৈয়দ আহমদ বেরেলভীর হাতে বায়াত নিয়ে শাহ ইসমাইল শহীদ তার যে আন্দোলন এবং সংগ্রাম এটা শুরু করেন, এবং তিনি প্রথম যে ভারত উপমহাদেশে এই সংগ্রামে শুরু করেন। তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন, এবং তিনি দেখেছেন যে এই মুসলমানদের মধ্যে, ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে আকীদা এবং আমলে চরম বিকৃতি এসেছে, শিরক এবং বেদাত প্রবেশ করে গেছে। তখন ওই শিরক এবং বেদাত উচ্ছেদ করার জন্য তিনি বললেন, আগে জিহাদ না, আগে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াত দিয়ে আগে মুসলমানদেরকে সংস্কার করে সঠিক তাওহীদের রাস্তায় নিয়ে আসতে হবে। একটা বই লিখলেন তাকবিয়াতুল ঈমান। আজ থেকে 200 বছর আগে ভারত উপমহাদেশে বসে তাওহীদের উপর, সঠিক আকীদার উপর, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কোন আলেম এরকম বই লিখতে পারে, এটা এখন আমরা বসে কল্পনা করতে পারবো। মানুষ এটা এখন মনে করবে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে এসে হয়তো মানুষের এখন দিনের সঠিক দাওয়াত দিচ্ছে। কিন্তু যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল না, যখন দারুল দেওবন্দ ছিল না, তখন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাকবিয়াতুল ঈমান লিখেছেন শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এটা এখনো পাওয়া যায়, বাংলায় অনুবাদ আকারেও পাওয়া যায়, আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নাম। তিনি বই লিখেছেন তাযকিরুল ইখওয়ান নাম। এই বইগুলোতে তিনি শিরক এবং বেদাতের বিরুদ্ধে ব্যাপক আলোচনা করেছেন, এবং দীর্ঘকাল ব্যাপী পুরো ভারতের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত দাওয়াতি সফর দিয়েছেন মানুষের মধ্যে শিরক এবং বেদাত দূর করার জন্য, কুসংস্কার দূর করার জন্য। তাদের এই দাওয়াতি সফরের একটা কাফেলা পদ্মা নদী দিয়ে যখন চলমান ছিল, তখন রাজশাহী, মালদা, মুর্শিদাবাদের কোন এক অঞ্চলে এসব থেমেছিল মর্মে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, যখন তারা দাওয়াতি কাজ করার জন্য এসেছিল। শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভী তারা শহীদ হন 1831 সালে। 1831-এর বালাকোটের প্রান্তরে তারা শিখদের বিরুদ্ধে এক যুদ্ধে শহীদ হয়েছে। এখন হয়তো আমরা শিখদেরকে কেমন দেখছি তা জানি না, কিন্তু 1946-এর ইতিহাস পড়েন, আপনি পাঞ্জাব রাজ্যের ইতিহাস পড়েন, যখন পাঞ্জাব থেকে মুসলমানরা বিতাড়িত হয়ে, অমৃতসর থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানের লাহোরের দিকে যাচ্ছিল, তখন শিখরা কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে সেই ইতিহাস হৃদয় বিদারক কল্পনা করা যায়। মৌলানা সানাউল্লাহ অমৃতসরী তার জীবনীর মধ্যে লিখেছে যে তার পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে। যদি মৌলানা আবুল কালাম আজাদ তথা কংগ্রেসের নেতা মৌলানা আবুল কালাম আজাদ, এটা তখন এই ইতিহাস আমি পরে আসবো, একটু পরে, মৌলানা আবুল কালাম আজাদ যদি পুলিশ ফোর্স না পাঠিয়ে আমার লাইব্রেরি সংরক্ষণ না করতেন, তাহলে আমার লাইব্রেরি শিখদের হাতে ধ্বংস হয়ে যেত। তো ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 1831 সালে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভী শহীদ হন। তো তারপরে যে জিহাদ আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে গেছিল না। তিতুমিরের কেল্লার কথা আমাদের জানা আছে, হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের কথা আমাদের জানা আছে, মাওলানা ইনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, পাটনার সাদিকপুরি পরিবার, তাদের ইতিহাসের কথা জানা আছে। এরকম ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মুসলমানরা এই আন্দোলনটাকে অব্যাহত রেখেছে এবং কন্টিনিউ করেছে। যখন ব্রিটিশরা দেখেছে যে এই দেশ তাদেরকে ছাড়তেই হবে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যখন তারা দেখেছে যে তাদের এই দেশ ছাড়তেই হবে, তখন তারা এই সমস্ত আন্দোলনকারীদের হাতে, মুসলিম আন্দোলনকারীদের হাতে দেশ ছেড়ে যাবে, এটা তারা কল্পনাই করে, এটা তারা ভাবেই। এই জন্য দীর্ঘদিন যাবৎ তাদের পারপাস যে সমস্ত হিন্দু জমিদারেরা সার্ভ করেছে, তাদেরকেও তারা শিখালো যে তোমরাও স্বাধীনতার আন্দোলন করো, তোমরাও একটা দল তৈরি করো, কংগ্রেস তৈরি হলো, রাজনৈতিক দল তৈরি হলো, দেশের মানুষজনকে কিছু অধিকার দেওয়া শুরু হলো, নিজেদের মধ্যে সাহিত্য শাসনের সিস্টেম চালু করা হলো,
এই ইত্যাদি সাহিত্য শাসনের সিস্টেম চালু করার মাধ্যমে যারা তাদের অতি নিকটবর্তী ছিল, এবং মুসলমানদের মতো এরকম একটা কম সামনে এগিয়ে আসুক যারা ওরকম একদম কোরআন এবং হাদিসের আলেম ওলামাদের মতো একদম ইসলামকে বিজয়ী করতে চাইবে, এরকম কট্টরপন্থী হবে না, বরং উদারপন্থী হবে, সেকুলার হবে, মুসলিম সেকুলার হবে, হিন্দু সেকুলার আর মুসলিম সেকুলারদের একত্রিত করে যে রাজনৈতিক দলগুলো ব্রিটিশদের ছত্রছায়ায় তৈরি হবে, তার একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম। এবার এই বাংলার ইতিহাস আরেকটু আমাদের, আমরা তো ভারতের ইতিহাস মোটামুটি বললাম, আর এই বাংলার ইতিহাস আমাদের সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এই বাংলায় আজকেও আপনি হয়তো পাকিস্তানের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে তখন হয়তো আমাদের একটা কথা ছিল যে আমরা যা ইনকাম করি সব পাচার নিয়ে পাকিস্তানে চলে যাবে। ফলত আমাদের জন্য যে 6 দফা দাবি ছিল যে আমাদের জন্য ডিফারেন্স কারেন্সি চাই, সেগুলোর আমাদের 6 দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে আমাদের মুদ্রা হবে ভিন্ন, কেন্দ্রীয় ব্যাংক হবে ভিন্ন, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র সেনাবাহিনী এবং পররাষ্ট্র কেন্দ্র নিয়ন্ত্রণ করেও বাকি সব আমরা নিয়ে, যদিও সেই সময় শেখ মুজিবুর রহমানের দাবি মানা হয়নি, কিন্তু পরবর্তীতে পাকিস্তানে ঠিকই 6 দফা বাস্তবায়ন, যে 6 দফা শেখ মুজিবুর রহমান দাবি করেছিলেন তার অধিকাংশই চলমান পাকিস্তানে বাস্তবায়ন, কিন্তু ওই সময় মানা হয়। তো ঠিক ওই সময় যখন আমরা বলতাম যে আমাদের এখান থেকে সবকিছু পাচার হয়ে যাচ্ছে পাকিস্তানে, তো তারও আগে এই পূর্ববঙ্গের সবকিছু পাচার হয়ে যেত কলকাতায়। দাদা, এই পূর্ববঙ্গের কোন প্রকার ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, কল কারখানা কিছুই ছিল না। আইয়ুব খান তার বই ফ্রেড নট মাস্টার এই বইয়ের মধ্যে লিখেছে যে যখন তাকে এই পূর্ব পাকিস্তানের জিওসি করে পাঠানো হয় 1946 এবং 47-এর পরে পূর্ব পাকিস্তানে জিওসি করে পাঠানো হয়, তখন ঢাকায় সেনাবাহিনীর সেনানিবাস তৈরি করার জন্য টিনের ছাউনি ছাড়া আর কিছুই ছিল না। তখন তাকে খুঁজতে হয়েছে কোথায় উঁচু জায়গা পাওয়া যাবে, যে উঁচু জায়গায় তিনি সেনাবাহিনীর জন্য সেনানিবাস তৈরি করবেন। একটা জায়গা পেয়েছিলেন কুমিল্লাতে, আর একটা ঢাকায় এখন যেখানে ক্যান্টনমেন্ট আছে সেই জায়গায় তখন তিনি প্রথম এবার সেনানিবাস তৈরি করেন। তাহলে কি অবস্থা ছিল তখন? তিনি লিখছেন যে অঞ্চলে মাত্র 2টা রাজপথ ছিল, একটা হচ্ছে পাবনা থেকে কোন একটা ফেরিঘাট পর্যন্ত, আর একটা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত, কোনো রাস্তাই ছিল। আর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, কলকারখানা তো বহু দূরের কথা ছিলই না, কেন সবকিছু এখান থেকে পাচারে চলে যেত কলকাতা। তো এই জিনিসটা এই অঞ্চলের মুসলমানেরা যখন রিয়ালাইজ করে, তখন তারা আন্দোলন করে ব্রিটিশদের কাছে যে আমরা আমাদের আলাদা সাহিত্য শাসন চাই, যেটার উপর ভিত্তি করে 1905 সালে বঙ্গভঙ্গ হয়, যে না সম্পূর্ণ বাংলাকে এক না রেখে মুসলমান কেন্দ্রিক যে বাংলাটা আছে এটার উন্নয়নের দরকার, ঢাকা কেন্দ্রিক এটার উন্নয়নের দরকার, এটাকে আলাদা করে দেওয়া। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ আন্দোলন বড় বড় হিন্দু জমিদাররা আছে, তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদের কাছে যে না আমরা বঙ্গভঙ্গ চাই। এবং 1911 সালে ঠিকই বঙ্গভঙ্গ রদ করা। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে এই অঞ্চলের মুসলমানরা যখন হতাশ হয়, তখন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ঘোষণা। তো এইটা আমি এই জন্য তুলে ধরতে চাচ্ছি যে তখন পর্যন্ত, অর্থাৎ যখন পাকিস্তান স্বাধীন হয় বা 1947 সালে যখন আমরা এই মানচিত্র পাই, তখন পর্যন্ত এই অঞ্চলে কোনো কল কারখানা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কিছু ছিল না, যেটা আইয়ুব খানের ওই বইটা যদি কেউ পড়ে এবং শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি কেউ পড়ে, তাহলে তার কাছে এটা আরো স্পষ্ট এবং ক্লিয়ার। তো এই ইতিহাস টানার পিছনে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আজকে আমরা যে মানচিত্রের উপর আছি, এই মানচিত্র 71 পাওয়া, মানচিত্রটা পেয়েছি আমরা 47-এ যদি এই মানচিত্র না পেতাম তাহলে 71 কোনোদিন আসবে না। মানচিত্রই নাই তো দেশ কিসে, যুদ্ধ কিসে, স্বাধীনতা কিসে? তো যেই 47-এ আমরা মানচিত্রটা পেয়েছি, সেটার ইতিহাসটা যদি আমরা মাইনাস করে দিই এবং শুধু বলি যে 71 থেকে আমার দেশ এবং আমার ইতিহাস, তাহলে আমি আমার জাতিসত্তাকে হত্যা করলাম এবং বেরিয়ে করলাম। এই জন্য এই লম্বা হিস্ট্রি, স্বাধীন সুলতানি শাসন আমল থেকে, মোগলদের অধীনস্থ বাংলা থেকে, তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার অবদান, ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় যে মার্কাজ কেন্দ্রগুলো ছিল, বগুড়ার গাবতলীর সন্ধ্যাবাড়ি, রাজশাহী, জুয়ারি, এরকম বহু অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মার্কাজ এবং কেন্দ্র ছিল। তার পরবর্তীতে মুসলিম লীগ। আমরা যদি মনে করি যে মুসলিম লীগ শুধু হয়তো ওই পশ্চিম পাকিস্তানে এই করেছে, এটা ভুল। লাহোর প্রস্তাব 1940 সালে কে উত্থাপন করেছে? লাহোর প্রস্তাব 1940 সালে সেই বাংলায় কেবলদুল্লাহ উত্থাপন করেছে। 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায় প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে।
মুসলমানদের অধিকারের জন্য। এবং এটা আমাকে বলতে হয়, বলতে এটা আমি বাধ্য যে পশ্চিম পাকিস্তানিদের চেয়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা রাজনৈতিকভাবে বেশি সচেতন ছিল। কেন বেশি সচেতন ছিল তার আর একটা প্রমাণ পশ্চিমবঙ্গ, যে গোটা ভারতের রাজনীতি কন্ট্রোল হতো পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে। আপনি সুভাষচন্দ্র বসুর কথা তুলে ধরেন, তার যে কোনো বড় বড় নেতার কথা তুলে ধরেন, সবগুলো বাংলা থেকে আসছে। যারা বড় বড় হয়তো নোবেল প্রাইজ পেয়েছে তারাদেরও দেখবেন যে বেশিরভাগ বাংলা থেকে এসেছে, তথা পশ্চিমবঙ্গের বাংলার কথা বলছে। এবং ব্রিটিশদের দীর্ঘদিনের গোটা ভারতের রাজধানী ছিল কলকাতা, দীর্ঘদিনের গোটা ভারতের রাজধানী কলকাতা। মুসলমানদের রাজধানী দিল্লি ছিল, কিন্তু যখন ব্রিটিশরা আসে তখন ওদের দীর্ঘদিনের রাজধানী ছিল কলকাতা। এই জন্য এই অঞ্চলের মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা ছিল, যেই রাজনৈতিক সচেতনতা পশ্চিম পাকিস্তানিদের মধ্যে ছিল। এই রাজনৈতিক সচেতনতার কারণে এই অঞ্চলের মুসলমানেরাই মূলত মুসলিম লীগ প্রতিষ্ঠায় বেশি ভূমিকা। শেরে বাংলায় বন্ধুদের কথা বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলেন, খাজা নাজিমুদ্দিনের কথা বলেন, যে তিন নেতার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, লেখা আছে তিন নেতার বাজার। তারা মূলত এই মানচিত্রের প্রতিষ্ঠা, আমি দেশের বলতেছি না, যে মানচিত্রের মধ্যে আমরা আছি এই মানচিত্রের প্রতিষ্ঠা। এই মানচিত্র না থাকলে দেশ থাকতো না, স্বাধীনতা হতো না, যুদ্ধ হতো না। মানচিত্র মানচিত্র যে আমরা পেয়েছি এটার পিছনে অবদান কি? আপনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন যে আসামের করিমগঞ্জ বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল, সিলেট পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে আসতো না। উনি নিজে লিখেছেন শেখ মুজিবুর রহমান যে আমরা ভোট মুসলিম লীগের পক্ষে ভোট করার জন্য সিলেটে গেছি এবং করিমগঞ্জে আমরা ভোটে বিজয়ী হয়েছি, কিন্তু ভারত জোরপূর্বক করিমগঞ্জ তাদের মধ্যে নিয়ে গেছে, আমাদের মধ্যে দেয়। শেখ মুজিবুর রহমান নিজে লিখেছেন এবং তিনি বারবার বলেছেন ওই বইয়ের মধ্যে অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে যে আমরা যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম, আমি আমার বক্তব্যে, আমি শেখ মুজিবুর রহমান আমার বক্তব্যে যখন মুসলমানদের আলাদা দেশের কথা বলতাম, তখন ওয়াহাবি আন্দোলনের কথা বলতাম, তখন তিতুমিরের লালকেল্লার কথা বলতাম, হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের কথা বলতাম, তারপরে হিন্দুদের আমাদের উপর অত্যাচার এবং জুলুমের কথা বলতাম। হিন্দুদের অত্যাচার এবং জুলুমের দুটো ঘটনা তিনি নিজে লিখেছেন, তার জীবনের দুটো ঘটনা। একটা ঘটনা লিখেছেন যে তার এক হিন্দু বন্ধুর বাড়িতে তিনি বেড়াতে গেলে তার হিন্দু বন্ধুর মা শেখ মুজিবুর রহমানের বাড়িতে যাওয়ার কারণে বাড়ি ধুইয়ে দিয়েছে, সে বাড়ি অপবিত্র রেখেছে, ধোয়া দেওয়া বইয়ের মধ্যে লেখা আছে। এইটা একটা। আর আরেকটা হচ্ছে একদিন তাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু হিন্দু বিচারক হওয়ার কারণে এবং তিনি মুসলিম হওয়ার কারণে তাকে মুক্তি দেয়। তো এই যে মুসলমানদের জন্য একটা আলাদা স্বাধীন দেশ লাগবে, মুসলমানরা ওই সময় একই সাথে ব্রিটিশদের থেকেও মুক্তি চাইতো, একই সাথে হিন্দুদের থেকেও মুক্তি চাইতো, সেই দেশটাই হচ্ছে বাংলাদেশ। অতএব এই ইতিহাসকে আপনি শুধু 71 থেকে যদি কানেক্টেড করেন, তাহলে কখনোই এই দেশের আসল জাতিসত্তার পরিচয় আপনি পাবেন না। কারণ এই মানচিত্রটা আমরা কিভাবে পেয়েছি সেটার ইতিহাস আমাদেরকে জানতে হবে, এবং এটার ইতিহাস আমাদেরকে এই জন্য জানা জরুরি যে আমরা যদি চাই যে ভবিষ্যতে এই দেশ সার্বভৌম থাকুক, অখণ্ড থাকুক, স্বাধীন থাকুক, তাহলে এই ইতিহাস আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে আসতে হবে। আজকেও আবার সেই যুগ চলে এসেছে যে বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে বিদেশে, বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে ভারত, বাংলাদেশের সকল সম্পত্তি পাচার হয়ে চলে যাবে কানাডা এবং ইউরোপ। তো এই সম্পত্তি পাচার হওয়ার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, এই সম্পত্তি পাচার হওয়ার জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছে। তার শুধু সম্পত্তি পাচার হয়ে যাচ্ছে। তাহলে আপনার দেশের যে উন্নয়ন হওয়ার কথা, সে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, এটা আসবে না। আপনি ফকির, মিসকিন, অশিক্ষিত, মূর্খ এবং গোলাম হিসেবে বাকি জীবন কাটাবেন। তো এই অশিক্ষিত, মূর্খ এবং গোলাম হওয়ার জন্য তারা আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করে, শেরে বাংলা এই ফজলুল হক দেশ স্বাধীন করে, স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, এদেশের সম্পদ এদেশের মধ্যে থাকবে, এদেশের মানুষের ক্ষমতায়ন হবে, এদেশের মানুষের উন্নয়ন হবে, শিক্ষা হবে। ওই যে বলা হচ্ছে 47-এ যখন আমাদের হাতে দেশ দিয়ে দেওয়া হলো, তখন যে ব্রিটিশ সেনাবাহিনী ছিল, এই ব্রিটিশ সেনাবাহিনীর একটা অস্ত্র কি পূর্ব পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান পায়নি, সকল অস্ত্র ভারতের কাছে দিয়ে গেছে। তাদের একটা ফকির এবং মিসকিন অবস্থায় দেশে শুরু হয়েছে 47-এ। কোন প্রকার কল কারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়া দেশে শুরু হয়েছে। এবং আজও যদি আপনি জরিপ করেন যে ওই 25 বছর, যে 25 বছরে হয়তো আমরা অন্য অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু এই 25 বছরে ব্যাপক পরিমাণে ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা দেশে গড়ে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, আরো অসংখ্য বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, তার বেশিরভাগই দেখবেন যে ওই 47 থেকে 71-এর মধ্যে গড়ে উঠেছে। আর আরো বড় অবদান ছিল আইয়ুব
বেশি এটার পিছনে শ্রম দিতেন, সময় দিতেন যে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, কলকারখানা করতে হবে, এবং এটার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং টাইম দিয়েছেন। বরং সেই তুলনায় আমরাই 50 বছরে কত ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলকারখানা, কলেজ, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করেছি সেটাও মেপে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার খুতবায় তরুণ শিক্ষার্থী এবং ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা বাংলাদেশের ইতিহাস, স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস, মোগলদের অধীনে বাংলাদেশের ইতিহাস, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ইতিহাস, এবং পরবর্তীতে শুধু মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশের যে সংগ্রাম এবং আন্দোলন সেটার ইতিহাস, এবং তার ফলশ্রুতিতে 47-এ যে আমরা মানচিত্র পেয়েছি, যে মানচিত্রে আমরা আজ বসবাস করছি, তাহলে এটার গুরুত্ব, এটার রহমত এবং এটার বরকত আমরা অনুভব করতে পারবো। এবং এইটা রক্ষা করার জন্য, এটা হেফাজত করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন হিসেবে থাকতে পারে, তারা যেন ইসরায়েল